শীতের রবিবারের সকাল, আপাদ মস্তক কম্বলে ঢেকে ঘুম শেষের ওম পোয়াচ্ছি। রান্নাঘর থেকে মায়ের থার্ড বেল শোনা গেল। মেহুল, এবারে না উঠলে কিন্তু আমি গায়ে জল ঢেলে দেব। ছুটির দিনে শয্যাকর্ষণ থেকে আমাকে মুক্ত করার দায়িত্বটা মায়েরই থাকে। প্রথম ডাকটা বেশ স্নেহপূর্ণ হয়, ওঠ বাবা, 7:30 বেজে গেল তো। মা নিজেও জানে এ ডাকে আমি উঠব না, এটা নিছকই নিয়ম রক্ষার্থে ডাকা। দ্বিতীয়বার, মেহুল উঠে পড়ো, লুচি ঠান্ডা হয়ে যাবে। আর তৃতীয়টা এই থার্ড বেল, অর্থাৎ এবারে আমি না উঠলে মা সত্যি স্টেজে এসে উপস্থিত হবে। যাই হোক, স্নান টান করে ব্রেকফাস্ট টেবিলে মা বাবার সাথে লুচিতে মনোনিবেশ করলাম। আমাদের বাড়িতে লুচি সবসময় মা বাবার যৌথ উদ্যোগে হয়। মায়ের ভাগে থাকে মাখা আর বেলার দায়িত্ব, আর বাবার ভাজার। রান্নাঘর থেকে তেল গরম হওয়ার গন্ধ এলেই বাবা এসে খুন্তি হাতে পজিশন নিয়ে নেয়। মা বেলে বেলে একের পর এক তেলে ছাড়ে, আর বাবা সেগুলোকে ভেজে ভেজে তোলে। লুচি ফুললে বাবার মুখে যে গর্বের ছটা বিচ্ছুরিত হয়, তেমন ছটা আলেকজান্ডারের পৃথিবী জয়ের পরেও হয়েছিল কিনা সন্দেহ। তবে না ফুললে সেক্ষেত্রে দোষটা কিন্তু পুরোপুরি মায়েরই হয়। মা এই একটা ব্যাপারে দেখেছি খুব একটা কিছু মন্তব্য করে না। মনে হয় রান্নাঘরের ব্যাপারে বাবাকে এতটাই তুচ্ছ জ্ঞান করে যে এসব ছোটখাটো বিষয়ে মাথাই ঘামায় না। আজকের লুচিরা অবশ্য সবাই ফুলেছে, আর তাদেরই কয়েকজন নধর নিটোল চেহারা নিয়ে আমার প্লেটে আসীনও হয়েছে। আমি তাদেরই একটাকে ছিঁড়ে মটরশুঁটি দেওয়া আলুর তরকারিতে স্নান করিয়ে মুখের মধ্যে পুরে স্বর্গীয় সুখ নিতে লাগলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি কি খেতে ভালোবাসি, তাহলে না আমি খুব মুশকিলে পড়ে যাই। কারণ পৃথিবীতে খাদ্য বলে স্বীকৃতি পাওয়া বেশিরভাগ জিনিসই আমার খেতে দারুণ লাগে। হ্যাঁ, কিছু কিছু সবজিপাতি হয়তো ততটা পছন্দ করি না। তার কারণ মানুষ হয়ে যখন জন্মেছি বাবা, তখন গরু ছাগলের খাদ্যে কেনই বা ভাগ বসাতে যাব? ওরা ওগুলো খাক আর আমি ওদেরকে খাই, মানে ইকোসিস্টেম বজায় রাখাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তবে শুধু ভালো ভালো খাবার খাওয়াটাই আমার জীবনের একমাত্র ভালো লাগার বিষয় নয়। সেই সাথে আমি ভীষণ মাত্রায় ভ্রমণ পিপাসুও। সামান্যতম একটু সুযোগ পেলেই পাহাড়, সমুদ্র, জঙ্গল ইত্যাদি যে কোনো গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সঙ্গীর অভাব খুব একটা কিছু হয় না। স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, বন্ধুর বন্ধু বা তারও বন্ধু কেউ না কেউ জুটেই যায়। তবে হ্যাঁ, আমার এই দুই শখের জন্যই যথেষ্ট পরিমাণে পকেটের জোর লাগে। আমার কাছে তো আর কোনো ভূতের রাজার বর নেই, তাই ছোটবেলা থেকেই আমি পড়াশুনোটা যথেষ্ট মন দিয়েই করেছিলাম। আর পরবর্তীকালে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডিগ্রি বাগিয়ে মস্ত একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে কাজও জুটিয়ে নিয়েছি। ব্যাস, আর চিন্তা কি? সপ্তাহে 5 দিন মন দিয়ে কাজ করি, আর বাকি 2 দিন ধরে যত খুশি খাই দাই আর ঘুরে বেড়াই। কিন্তু কথায় বলে না, মানুষের সুখ বেশি দিন সয় না। আমার সুখটাও আমার বাবা মায়ের সইল না। আমাকে পাত্রস্থ করার জন্য দুজনে মিলে উঠে পড়ে লেগে পড়ল। আরে বাবা, বিয়ে করলে যে কি পরিমাণে স্বাধীনতা চলে যায় ওটা ওদের কে বোঝাবে? আর 1 বছর পরেই আমার 30 বছর বয়স হয়ে যাবে। তখন চাইলেও আর কোনো ফার্স্ট হ্যান্ড বউ পাওয়া যাবে না। সব বন্ধুদের বাড়িতে একটা করে বউ থাকবে, আর আমাকেই ফাঁকা বাড়িতে বসে ক্ষুধিত পাষাণের মতো তফাৎ যাও করে বেড়াতে হবে। বাপরে, ইত্যাদি হাজার ভয়াবহ সিনারিও আমাকে দেখানো হতে লাগলো। আজকাল দেখছি নিজেরাও সুখী দম্পতির বিজ্ঞাপন দেখানোর জন্য আমার সামনে টম অ্যান্ড জেরি থেকে সোজা সাবিত্রী সত্যবানে রূপান্তরিত হয়ে গেছে। যদিও আমি জানি ওরা নিশ্চয়ই আমার চোখের আড়াল হলেই সারাদিনের পেন্ডিং ঝগড়াগুলো একসাথে সেরে নেয়। যাই হোক, এত কিছুর পরে কতইবার প্রতিবাদের পাঁচিল তুলে রাখা যায়। অগত্যা আমাকে হার স্বীকার করতেই হয়েছে। আর সঙ্গে সঙ্গে আমার পুত্রদায়গ্রস্ত মাতা পিতা
কোনো এক ম্যাট্রিমনি সাইট থেকে একটি অসাধারণ সুকন্যার সন্ধান পেয়েও গেছেন। মেয়েটি দেখতে সুন্দর, পড়াশুনোয় ভালো, ব্যাংকে চাকরি করে, সুতরাং আর কি বা চাওয়ার থাকতে পারে। অতএব তাদের সঙ্গে কথা বলে কলকাতার একটি বিখ্যাত মলে আজকের জন্য শীতকালীন অধিবেশনের আয়োজন করা হয়েছে। আমাকে বলির পাঠার মতো সেই সুকন্যার সামনে গিয়ে হেসে হেসে কথা বলতে হবে। কি যে বিরক্তিকর ব্যাপার স্যাপার। ভাবতে গিয়েই সুস্বাদু লুচিটাও খেতে কেমন যেন বিস্বাদ লাগলো। মা আর বাবা অন্য দুটো চেয়ারে বসে খেতে খেতে আমার দিকে নজর রাখছে। ছোটবেলা থেকেই মা হস্তরেখা বিশারদের মতো আমার মুখের লেখা পড়ে পড়ে ভেতরের খবর পাওয়ার চেষ্টা করে, আর আশ্চর্যজনকভাবে প্রায় সবসময়ই সফল হয়ে যায়। একটু পরে বাড়ি থেকে বেরোবার সময় মা রান্নাঘর থেকে দৌড়ে এসে গায়ে ডিওডোরেন্ট স্প্রে করে দিল। আমার গায়ে নাকি শীতকালেও ঘামের গন্ধ ছাড়ে। যদিও মা ছাড়া এই অপবাদ আর কেউ কখনো আমাকে দেয়নি। বাড়ি থেকে বেরিয়ে চললাম সেই সুকন্যা অভিযানে। কি যেন নাম বলেছিল? হ্যাঁ, বন্যে শিখা। আধ ঘন্টা ধরে চেষ্টা করে করে তবে একটা ক্যাব পেলাম। সবাই খালি খালি ক্যান্সেল করে দিচ্ছিল। বোঝাই যাচ্ছে আজকের দিনটা কেমন যাবে। ছুটির দিনে কোথায় বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেব, তা নয় আমাকে জবরদস্তি পাঠানো হচ্ছে কোনো এক আলু ভাতে মার্কা গুড বয়ের সাথে ডেটিং করতে, থুড়ি বার্তালাপ করতে। পুরো সপ্তাহ ধরে মা আমাকে মুখস্থ করিয়ে নিয়েছে, রবিবারে কিন্তু কোনো কাজ রেখো না, আমি ওদেরকে বলে রেখেছি তুমি ছেলেটার সাথে দেখা করতে যাবে। মা আমাকে এমনিতে তুই করেই কথা বলে, কিন্তু যখনই তুমিতে চলে যায় তখনই বুঝি হয় কোনো কারণে আমার উপর রেগে গেছে, নয়তো খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চাইছে। এইগুলো শিখতে অবশ্য অনেক সময় লেগেছে। ছোটবেলায় একবার স্কুলে যেতে ইচ্ছে করছিল না, মাকে বলতে মা গম্ভীর গলায় বলেছিল, যা ভালো বোঝো করো, বলে ঠাম্মিকে দেখতে হসপিটালে চলে গিয়েছিল। আমি স্কুলে না যাওয়াটাকেই ভালো বুঝেছিলাম, তাই যাইনি। কিন্তু পরে বাড়ি ফিরে মা আমাকে, যাকে সেদিনের কথা আর নাইবা মনে করলাম। তবে এইটুকু বুঝে গিয়েছিলাম যে আমার ভালো বোঝার দায়িত্বটা ভগবান আমাকে নয়, মাকেই দিয়ে রেখেছেন। তাই আজও মায়ের নির্দেশ অনুযায়ী চলেছি সহজ পাঠের গোপাল দর্শন করতে। অবশ্য ওনার একটা বাহারি নামও আছে, মেহুল মুখার্জি। তবে যে ছেলে দুলে দুলে পড়া মুখস্থ করে এত এত ডিগ্রি নিয়ে নেয়, আমার তাদের মোটে পছন্দ নয়। আমি পড়াশোনা ততটাই করেছি যতটা না করলে একটা চাকরি বাগাতে পারবো না। এমএসসি পাশ করে যেই ব্যাংকে চাকরিটা পেয়ে গেছি, ব্যাস সেই দিনই বইপত্র তুলে রেখে দিয়েছি। আমার মতে আইডিয়াল ছেলে হলো অনেকটা লঙ্কা মাখা ফুচকার আলুর মতন, বেশ জ্বালিয়ে জ্বালিয়ে তবে পেটে যাবে। সেই জন্যেই সিনেমাতেও আমার চিরকালই হিরোর থেকে ভিলেনদের বেশি ভালো লাগে। আজকাল মা মাঝে মাঝেই বলতে থাকে, সেই নার্সারি ক্লাসে স্কুলে ভর্তি করা থেকে তোর পিছন পিছন ঘুরতে হচ্ছে, এখন তো অন্তত নিজের পছন্দ করে কাউকে বিয়ে করতে পারতিস, তা নয় এখনো আমাকেই খুঁজতে হচ্ছে। কিন্তু মাকে এটা বোঝাতে পারি না যে আমার হিটলারি শাসনের ফাঁক দিয়ে কি কোনো ছেলে দেখা সম্ভব। অবশ্য মা আমার নিরাপত্তা নিয়ে বেশি ভাবতো নাকি অন্য ছেলেদের নিরাপত্তা নিয়ে বেশি ভাবতো, সে ব্যাপারেও আমার একটু সন্দেহ আছে। কারণ ছোট থেকে আমি একটু ফুলন দেবী মার্কা স্বভাবের। লজ্জা, ভয়, সাজ গোজ ইত্যাদি নারী সুলভ আচরণগুলো আমার মধ্যে চিরকালই একটু কম। বাবা অবশ্য এইসব গুণগুলোর জন্য যথেষ্ট কদরই করে থাকে। বলে, তুই হলি আমার আদর্শ বন্যী শিখা। বিপদে পড়লে সিনেমার ভীতু নায়িকাদের মতন বাঁচাও বাঁচাও করে চিৎকার না করে দরকার পড়বে যখন দু চার ঘা দিয়ে দিস তো মা। যাই হোক, মায়ের আমাকে আদর্শ নারী করার বাসনা নিয়ে আর বাবা ঝাঁসির রানী করার বাসনা নিয়ে আমি কবে যেন বড় হয়ে একেবারে বিবাহযোগ্য হয়ে গেলাম। আর আজ চলেছি আমার হতে পারে বরের সঙ্গে দেখা করতে। এই তো মলে পৌঁছেও গেছি। বাবা রে, আজ তো এখানে অনেকে এসেছে। এত মানুষের মধ্যে কাউকে খুঁজে পাওয়াও একটা চ্যালেঞ্জ। মেহুল চন্দ্রকে বরং ফোন লাগানো যাক। 12টায় দেখা করার কথা ছিল, এখন ঠিক 12টাই বাজে। প্রথম সাক্ষাতেই বুঝিয়ে দিতে হবে যে আমি কতটা পাংচুয়াল। ফোনটা কোথায় গেল? এই যে, হে ভগবান, ফোনটা তো পুরো চার্জ চলে গেছে।
সঙ্গে কোনো পাওয়ার ব্যাংকও নেই। কি হবে এখন? ছেলেটার মুখটাও তো মনে নেই। মায়ের ফোনে একবার দেখিয়েছিল, সে তো রোজই এক গাদা ছবি দেখায়। এত কি আর মনে থাকে নাকি? এর সাথে যা কথাবার্তা হয়েছে সেগুলোও সব হোয়াটসঅ্যাপ চ্যাটে। আর প্রোফাইল পিকচারটাও তো কি একটা অদ্ভুত গিবলি আর্ট মার্কা করা ছিল। কারোর থেকে ফোন নিয়ে মাকে কি একবার বলবো? তাহলে বাবাকে দিয়ে এক্ষুনি পাঠিয়ে দেবে ফোনটা। কিন্তু সে আস্তে আস্তেও তো 1 ঘন্টা টাইম লেগে যাবে। তাছাড়া ডেটিং করতে কেউ মা বাবার সাহায্য নেয় নাকি? তার থেকে বরং একটু খোঁজার চেষ্টা করি। ধুর ধুর, একটাও সিঙ্গেল কাউকে পাওয়া যাচ্ছে না। ওই তো একটা ছেলে একা একা দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই এটাই হবে। দেখতে তেমন আহামরি কিছু না, তবুও এসেছি যখন একবার কথা বলেই নেওয়া যাক। কটা বাজলো? 12টা বাজতে 5, আর 5 মিনিট পরেই ফোন করব। উফ বাপরে, আজ এখানে যা ভিড়, পুরো কলকাতা যেন এসে জড়ো হয়েছে। ওই তো মেয়েটা আসছে। না, দেখতে বেশ ভালোই, ছবিতে যা দেখেছিলাম তার থেকেও ভালো। সত্যি ওই একটা আগুন রঙা সালোয়ার শুটে ওকে একদম বন্যী শিখার মতোই লাগছে। মনে হয় আমাকেই ফোন করছে। করুক, আমি যে ওকে দেখছি সেটা বুঝতে দেব না, না হলে হ্যাংলা ভাববে। কিন্তু ফোন করলো না তো। যা বাবা, ওই ছেলেটার দিকে যাচ্ছে কেন? মনে হয় ওর চেনা কেউ। বেশ, আগে কথা বলে নিক, তারপর সামনে যাব। হাই, আমি বন্নিশিখা ব্যানার্জি। ও হ্যালো, নাইস টু মিট ইউ। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো? আমি কিন্তু ঠিক 12টাতেই এসেছি। আরে হ্যাঁ, আমিও একটু আগেই এসেছি। কোথাও বসা যাক? নিশ্চয়ই, চলো এখানেই ঢোকা যাক। হ্যাঁ, শীতকালের রবিবার বলেই বোধহয় এত ভিড়। সবাই লাঞ্চ করতে চলে এসেছে। ওই টেবিলটা খালি রয়েছে, চলো। হ্যাঁ। ও মা, দুজনে যে রেস্টুরেন্টটায় ঢুকে পড়লো। কি করা যায়? পেছন পেছন ঢুকবো, কিন্তু সেটা কি উচিত হবে? কিন্তু মেয়েটাকে ফলো না করেও তো পারছি না। কেমন একটা অদ্ভুত আকর্ষণ হচ্ছে। ঢুকেই যাই বরং। রেস্টুরেন্ট তো আর কারোর প্রাইভেট প্রপার্টি নয় যে ঢোকা বারণ। ওমা, এরা তো দিব্যি একটা টেবিলে বসেও গেছে। আশ্চর্য মেয়ে তো। ওদের পাশের টেবিলটা খালি হয়েছে, গিয়ে চটপট বসে পড়ি। আমাকে এরকম ধোকা দেওয়ার মজা দেখাচ্ছে। যা হোক, কিছু একটা অর্ডারও তো করতে হবে, নইলে তো বসতেও দেবে না। ঠিক আছে, 1 প্লেট চিলি চিকেন আর একটা স্যুপ বলি কি এখানে হালকা কিছু একটা খেয়ে চলো না আমরা একটা মুভি দেখি। মুভি? হ্যাঁ, দেখাই যায়। কি মুভি? মানে ভালো কোনো মুভি হচ্ছে কি এখানে? ভালো মুভির দরকারটা কি? আমি বলছিলাম যে আমাদের আলাপ যখন হলোই, তখন এই এত ভিড়ের মধ্যে বসে না থেকে একটা অন্ধকার মুভি হলে গিয়ে মানে তাহলে পরিচয়টা আরো একটু গভীর করা যাবে আর কি। না, আমি এখানেই বসবো। ঠিক আছে, তাহলে খাবার দাবার অর্ডার করি। এই বেয়ারা, অর্ডারটা নিয়ে যাও। আরে চা, এদিকে একটা মেয়ে আমি কি এখানে একটু বসতে পারি বলে দিব্যি আমার টেবিলে বসে পড়লো যে। যাকে কি আর করবে, বেচারা হয়তো খুব খিদে পেয়ে গেছে। এদিকে এই একটা সিটই তো খালি আছে, আর পুরো ফাঁকা টেবিল নেই একটাও। পক্ষে ভালোই হলো। ও যদি কারোর সাথে বসতে পারে, তাহলে আমিই বা পারবো না কেন? এই মেয়েটাকে কিন্তু দেখতেও বেশ ভালো। আমি কি ওকে দেখিয়ে দেখিয়ে এর সাথে গল্প করব? না থাক, ইচ্ছে করছে না। মুডটাই কেমন একটা বিগড়ে গেছে। তবে বন্নিশিখা দেবী কিন্তু মাঝে মাঝেই আমাকে লক্ষ্য করে চলেছেন। ছেলেটা কি সব অনর্গল বকবক করে চলেছে এখান থেকে শুনতে পাচ্ছি না, কিন্তু দেখতে যেটা পাচ্ছি তা হলো ম্যাডাম থেকে থেকেই আর চোখে আমাকে দেখছে। চিনতে তো নিশ্চয়ই পেরেছে, কিন্তু ওর এই ব্যবহারের মাথামুন্ডু কিছুই বুঝছি না। কথা বলতে চায় নাই যখন, তখন এলো কেন এখানে? সেই জন্যই মুনি ঋষিরা বলে গেছেন, স্ত্রী আশ্চরিত্রম দেবান জানন্তি। উফ,
এই ছেলেটাকে সহ্য করা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। ওয়েটারকে বেয়ারা বলে ওইভাবে কেউ ডাকে? এত পড়াশোনা করে কি লাভ হয়েছে কে জানে। আর এত বড় আসপর্দা আমাকে বলে কিনা অন্ধকার সিনেমা হলে চলো। এ তো দেখছি রাবণের থেকেও খারাপ মানুষ। ইচ্ছে করছিল 2 থাপ্পড় কষিয়ে তক্ষুনি বেরিয়ে যেতে, কিন্তু তাহলেই আবার একটা সিন ক্রিয়েট হয়ে যেত। তাই চুপ করে বসেছিলাম। আর কিছুক্ষণ একে হজম করে নি, তারপর বাড়ি গিয়ে বাতিল তো করে দেবই। তাছাড়া উঠে না যাবার আর একটা কারণও আছে। সামনের টেবিলে একটা দারুণ হ্যান্ডসাম ছেলে বসে আছে। যদিও ওর সাথে একটা মেয়ে রয়েছে, কিন্তু ছেলেটা মাঝে মাঝেই আমার দিকে তাকাচ্ছে। এদিকে মেহুল কুমার একের পর এক বাতিলা দিয়ে চলেছে। ওকে নাকি মাঝে মাঝেই অফিসের কাজে ফরেন ট্যুরে যেতে হয়, সেখানে বড় বড় 5 তারা হোটেলে ওর থাকার ব্যবস্থা হয়। কলকাতার ভিড় বাসে ওর নাকি গা গুলিয়ে ওঠে, গাড়ি ছাড়া ট্রাভেলই করে না, ইত্যাদি ইত্যাদি। তুই যা খুশি করগে জানা ভাই, আমাকে শোনানোর দরকার কি? খাবারের অর্ডারও দিয়েছে একদম এক গাদা, যেন ফাঁসির খাবার খেতে বসেছে। আমি বাবা কিছুই খাচ্ছি না। ওর খাওয়া দেখেই আমার খাবার ইচ্ছে চলে গেছে। বসে আছি এক তো মায়ের আদেশ পালন করার জন্যে, আর 2 ওই টেবিলের ছেলেটার জন্যে। যতই সামনে বান্ধবী থাকুক না কেন, চোখ তার বারবার আমার দিকেই চলে যাচ্ছে। যাক, মেহুল কুমারের ফোন এসেছে। এখন গান্ডে পিণ্ডে গিলে সে ফোনে কথা বলতে বলতে হাত ধুতে গেছে। এ কি, ছেলেটার টেবিলের মেয়েটাও তো দেখছি নেই। সেও কি হ্যান্ড ওয়াশ করতে গেল? হে ঠাকুর, ওদের দুজনের যেন ওয়াশ বেসিনের কাছেই প্রেম হয়ে যায়, তাহলে এই ছেলেটা ফ্রি হয়ে যাবে। ছেলেটার খাওয়া হয়ে গেছে, বিল মিটিয়ে দিল। আমাদের টেবিলেও বিল এসে গেছে। মেহুল কুমার এখনো আসছে না কেন? বেসিনের ওখানে তো দেখা যাচ্ছে না। তাহলে কি বাইরে দাঁড়িয়ে ফোন করছে? বিলটা বরং আমিই দিয়ে বেরিয়ে যাই। কত হয়েছে? 2549 টাকা। বাপরে, মা বলেছিল বটে ছেলেটা খেতে ভালোবাসে, কিন্তু তা বলে এত টাকাও কেউ খেতে পারে? এ বাবা, ক্যাবের বিল মেটানোর পর থেকেই তো আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন ইউপিআই পেমেন্ট করব কি করে? কার্ডটাও তো অফিস ব্যাগে থেকে গেছে। টাকা কত আছে? মাত্র 1500 টাকা। এ বাবা, ছেলেটা তো পুরো ভ্যানিশ হয়ে গেছে। তার মানে পুরোটাই 2 নম্বরই কেস ছিল। শুনেছিলাম বটে ম্যাট্রিমনি সাইটে এরকম অনেক কিছু হয়, কিন্তু সেটা আমার সাথেই হতে হলো। হোটেলের বিল মেটাতে না পারলে শুনেছি বাসন মাজায়। কি হবে এখন? 2500 টাকার জন্য আমাকে দিয়ে কতগুলো বাসন মাজাবে? উফ, ভাবতে পারছি না। এক্সকিউজ মি, এনি প্রবলেম? না, মানে হ্যাঁ, আসলে আমার ফোনটা ডিসচার্জ হয়ে গেছে, তাই এই বিলটা পেমেন্ট করতে পারছি না। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আপনি দিয়ে দেবেন? অবশ্য তাহলে ভালোই হয়। ভাই, এই পেমেন্টটা একটু নিয়ে যান না প্লিজ। আমি পরে আপনাকে ঠিক দিয়ে দেব। ঠিক আছে, সে না হয় দিয়ে দেবেন। এখন বাইরে চলুন তো। চলুন। বাইরের ওই পার্কটা একটু বসবেন নাকি? হ্যাঁ, বসাই যায়। আপনি না থাকলে আজ যে আমি কি করতাম। একটা অত্যন্ত বাজে লোক জানেন আজ আমার সঙ্গে কি করেছে? 1 মিনিট দাঁড়ান, আমি ওই সামনের স্টলটা থেকে আসছি। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। এই নিন, আইসক্রিম খেতে খেতে বলুন, তাতে মাথাটাও ঠান্ডা হবে আর গল্পটাও শোনা যাবে। এই বাবা, আপনি আবার আইসক্রিম আনলেন কেন? এইমাত্র তো হোটেলের অতগুলো টাকা দিলেন। আরে ওটা তো ধার, এটা আমি খাওয়াচ্ছি। এমনিতেও আপনি ওখানে কিছুই প্রায় খাননি। আপনি দেখেছেন? আমি আসলে খুব খাদ্য রসিক, তাই কেউ খাবারের অমর্যাদা করলে চোখে পড়েই যায়। না, ঠিক অমর্যাদা করিনি, তবে এত রাগ হচ্ছিল যে খেতেই ইচ্ছে করছিল না। বেশ তো, আইসক্রিমে কামড় দিয়ে মাথাটা যদি ঠান্ডা হয় তো ঘটনাটা বলে একটু হালকা হন না। আর ফ্রড কেস হলে তার থেকে অন্যদের সাবধান করে দেওয়া তো প্রত্যেক দায়িত্ববান নাগরিকের কর্তব্যের মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, কিন্তু এসব নিয়ে আপনার তো কোনো ভয় নেই। আপনার তো অলরেডি গার্লফ্রেন্ড আছেই। আপনার নেই মানে? আপনার কোনো বয়ফ্রেন্ড নেই? না, নেই তো। সেই জন্যই তো বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজের আয়োজন করেছে।
ও, তাহলে তো এটা ওনাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। তো হলো ম্যারেজ ফাইনাল? না, কোথায় আর ফাইনাল হলো, সেটাই তো আসল কথা। আইসক্রিমটা কামড় দিতে দিতে বলুন, নইলে কিন্তু ওটা গলে যাবে। হ্যাঁ, খাই। উম, যা বলছিলাম, হ্যাঁ, এবার বলুন। একটা ম্যাট্রিমনি সাইট থেকে আমার বাবা মার সাথে ওদের যোগাযোগ হয়েছিল। বেশ। ছেলেটার নাম মেহুল মুখার্জি। আহা, কি ছন্দময় নাম! শুধু নামেই ছন্দ, আসলে তো একদম তার কাটা। কেন? এদিকে এত শিক্ষিত, এত ভালো চাকরি করে, আর দেখলেনই তো কিরকম বেশি বেশি খেলো। না, শিক্ষিতদের যে খাবার অধিকার নেই এটা কিন্তু আমি মনে করি না। না না, খেতে কে বারণ করেছে, কিন্তু বিল না দিয়ে পালিয়ে যাওয়াটাকে আপনি কি বলবেন? হ্যাঁ, ওটাকে আমিও খারাপ কাজই বলবো। লোকটা কতটা খারাপ আপনি ভাবতেও পারবেন না। আমাকে বলে কি না, সিনেমা দেখতে চলো। কেন? আপনি সিনেমা দেখতে ভালোবাসেন না? আরে সিনেমা দেখতে কেন ভালোবাসবো না, এটা অন্য রকমের সিনেমা দেখা। অন্য সিনেমা মানে? চাইনিজ কি জাপানিজ সিনেমা? ওগুলোও কিন্তু আজকাল ওই ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখতে বেশ খারাপ লাগে না? আপনি দেখতেই পারতেন। আরে ধুর, আপনি বুঝবেন না, ছাড়ুন। মোট কথা লোকটা খুব খারাপ। হ্যাঁ, তা হতেই পারে। আপনার যখন অপছন্দ তখন বরং আপনি নাই বলে দিন। সে আর বলতে, আর এত কিছু শুনলে আমার মা বাবাও অবশ্য আর জোর করবে না। সেই দিন, আইসক্রিমের কাগজগুলো ফেলে আসি। এমা না না, আপনি কেন ফেলবেন? আহা, একটা যখন ফেলছি দুটো ফেলতেও কোনো অসুবিধা হবে না। দিন। আমার ব্যাগে জল আছে, হাত ধোবেন? হ্যাঁ হ্যাঁ, দিন। একটু খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খান। এই নিন আপনার জলের বোতল। হুম, তো ওই ছেলেটার সাথে আপনাদের যোগাযোগ কিভাবে হয়েছিল? বললাম না, একটা ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে। বাড়ির লোকেদের অনেকবারই ফোনে কথাবার্তা হয়েছে। আর আপনাদের কথা হয়নি? না, তখন শুধু চ্যাট হয়েছিল, কিন্তু তখন ছেলেটাকে ঠিকঠাকই লেগেছিল। লিখে লিখে কি আর সব মনের ভাব প্রকাশ করা যায়? সেই জন্যই তো ভাষার আবিষ্কার হয়েছিল। তো আপনি ছেলেটাকে চিনলেন কি করে? ছবি সঙ্গে নিয়ে এসেছিলেন? না না, ছবি টবি তো ছিলই না। মানে মা একবার দেখিয়েছিল, কিন্তু সেটা আমার মনে ছিল না। ও, তাহলে নিশ্চয়ই ছেলেটা বলেছিল যে আমিই মেহুল মুখার্জি। না, তা বলেনি, তবে ওই রকম ভাবে একা দাঁড়িয়ে কারোর জন্য ওয়েট করছিল যখন, তখন তো নিশ্চয়ই সেই হবে। সে তো নিশ্চয়ই। আপনার যখন ওনাকে মেহুল বলে মনে হয়েছে তখন উনি নিশ্চয়ই মেহুলই হবেন। তাছাড়া কথাবার্তায় অফিসের গল্পও নিশ্চয়ই করেছেন। সে আর বলতে, সারাক্ষণ ধরে বড় বড় কথা বলেই যাচ্ছিল। এই অফিসের কাজে বিদেশ যেতে হয়, 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা হয়, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। তাই? বুঝুন কাণ্ড, অফিসের নামটাও বলেছে? না, সেটা বলেনি, তবে মনে তো হচ্ছিল যে। একদম ঠিক। আপনার মনে যখন হয়েছে উনি মেহুল বাবু, তখন উনি নিশ্চয়ই মেহুলই হবেন। চলুন এখন ওঠা যাক। হ্যাঁ, কিন্তু। আরে আর কতক্ষণ বসে থাকবেন এখানে? উঠুন। আচ্ছা চলুন। আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এমা না না, আপনি আবার কেন যাবেন? আরে ক্যাব বুক করতে তো পারবেন না আপনি, কারণ আপনার ফোনে চার্জ নেই। যাবেন কি করে? বাসের রুট টুটের ব্যাপার আছে। আপনি তো আর রোজ এখানে আসেন না, কাজেই নিশ্চয়ই সেসব জানাও নেই। তা ঠিক, কিন্তু আপনার বান্ধবীও তো আছেন, ওনাকে দেখছি না তো। উনি কোথায় গেলেন? উনি ছিলেনই না তো যাবেন কোথায়? মানে আপনার সাথে তো একজন বসে খাচ্ছিল। আরে উনি আমার সাথে খাচ্ছিলেন না, আমার টেবিলে খাচ্ছিলেন। আর কোথাও বসার জায়গা পাননি, তাই ওখানে বসেছিলেন। আমিও ওনাকে আদৌ চিনি না। ও তাই? আচ্ছা, বেশ, তাহলে চলুন আপনিই পৌঁছে দিন। মানে আপনার যদি অসুবিধে না হয় তো। চলুন। আপনার ফোনটা বরং এখানে চার্জ দিয়ে নিন, মানে পৌঁছতে পৌঁছতে হলেও কিছুটা চার্জ হয়ে যাবে। হ্যাঁ, জানেন, একটা কথা এখন আমি বেশ বুঝতে পারছি, ওই লোকটা আসলে মেহুল নয়। আমি শুরুর থেকেই ভুল ভেবে নিয়েছিলাম। তাহলে মেহুল বাবুর এখনো আশা আছে বলছেন?
মোটেই না, তার আর কোনো চান্স নেই। কেন? সে বেচারা কি দোষ করলো? তারও তো উচিত ছিল আমাকে খোঁজার, খোঁজেনি যখন তখন সে বাতিল। তা ঠিক। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সদানন্দ পাত্র। সদানন্দ? মা, কেন? নামটা পছন্দ হলো না? না তা না, তবে একটু পুরনো। আসলে আমি সবসময় খুশিতে থাকি বলে আমার দাদু আমাকে ওই নাম দিয়েছেন। আর আমি নিজেকে অপাত্র বলে মনে করি না, তাই পাত্র হতেও আমার কোনো আপত্তি নেই। নিশ্চয়ই, সে তো হতেই পারে। আর তাছাড়া আপনার নাম তো আর আপনি নিজে রাখেননি। সেটাও ঠিক। আমার গুরুজনেরা যদি আপনার মতো একটা সুন্দর নাম আমারও রাখতো তাহলে বেশ ভালো হতো। কি সুন্দর রাইমিক নাম, বহ্নিশিখা ব্যানার্জি। হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে আমার নাম বলিনি। আপনি জানলেন কি করে? আপনার বাড়ি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ফোনটাও চার্জ হয়ে গেছে। দাঁড়ান, অন করি। অন হয়েছে। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন প্লিজ। মানে আপনাকে ওই লাঞ্চের টাকাটা পাঠিয়ে দেবো বলে জানতে চাইছি। টাকা ফেরত দেওয়ার থেকে একদিন ঘরে ডেকে পেট পুরে খাওয়ালেই বেশি খুশি হয়ে যাব। আমার ফোন নাম্বার আপনার কাছে আছেই, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় একটু খুঁজলেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, ওই ম্যাট্রিমনি সাইটটার সাবস্ক্রিপশন বন্ধ করার আগে কিন্তু ভালো মতো রিভিউ দিয়ে দেবেন। শিগগিরই আবার দেখা হবে। আজ আসি। বার্তালাপ গল্পটি এখানেই শেষ হলো। গল্পের কুশীলবরা হলেন মেহুল হিরণময় মিশ্র, অচেনা যুবক সন্দীপ গোস্বামী। কাহিনী পরিচালনা এবং বহ্নিশিখার ভূমিকায় আমি সোমা চট্টোপাধ্যায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। নমস্কার।